আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে বিষয়টার উপরে কথা বলবো সেটা হলো আমরা গত শনিবারে আমরা ভিজিটে গেছিলাম নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, NWPGCL। এটা অবস্থিত সিরাজগঞ্জের সৈয়দাবাদে। ওই জায়গায় আমরা যে জিনিসটা ঘুরে ফিরে আসছি সেইটার উপরে আমরা আজকে কথা বলবো। এখন এই ইন্ডাস্ট্রিয়াল ট্যুর অ্যান্ড সাইট ভিজিটিং যেটা আমাদের হইলো, এখানে যদি একটু ভুল আছে এই জায়গায় 414 মেগাওয়াট এটা হবে না, এটা 1085 মেগাওয়াট। 1085 মেগাওয়াট টোটাল জেনারেশন ক্যাপাসিটি। এইখানে আমাদের 3টা ইউনিট আছে যেটা কম্বাইন্ড সাইকেলে বিদ্যুৎ তৈরি করে। ইউনিট 1 এরা গ্যাস টারবাইন আর স্টিম টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ প্রডিউস করে। আর এই যে 4 নাম্বার ইউনিট সেটা আমরা এখানে দেখতেই পাচ্ছি, সোলার প্লান্ট। এই জায়গাটায় আমাদের বিদ্যুৎ উৎপন্ন হয়। এখন এদের যে টোটাল এরিয়াটা হইলো, টোটাল এরিয়া এই 3টা ইউনিটের জন্যে 69 একর। আর এই 4 নাম্বারটা এইটা আমাদের একর হলো 21। মোটামুটি এতগুলো জায়গা, ওখানে 70-20-90 একরের মতো জায়গা নিয়ে এই পাওয়ার প্ল্যান্টটা গঠিত। এখন আমরা প্রেজেন্টেশন স্লাইডটা করি। এখন এখানে ইন্ট্রোডাকশন আসলে বলার কিছু নাই, যে আমরা যে ভিজিটটা করে আসছি এর টোটাল জেনারেশন ক্যাপাসিটি 1085 মেগাওয়াট। এটা কোথায় অবস্থিত, এর ইউনিট কয়টা আমরা জানি, 4টা। 3টা গ্যাস টারবাইন আর স্টিম টারবাইনের কম্বাইন সাইকেলে চলে, আর একটা হলো সোলার ইউনিট। এখন এই সোলারের এখান থেকে 7.6, এটা গুগল করে পাইছি, অনেক জায়গায় 68 মেগাওয়াট লেখা আছে, 68 মেগাওয়াট। এখন এইটা হইতে পারে, এইগুলাও আর কি একটু দেখতে হবে রিচেক করে। এখন মেইনলি আমরা আগে জিনিসটা বোঝার চেষ্টা করি। গ্যাস টারবাইন, স্টিম টারবাইন এগুলো সবই চলবে। এখন এইগুলা চলার জন্য আমাদের মেইন যে জিনিসটা লাগবে সেটা হলো গ্যাস সোর্স। আমরা গ্যাসটা আসলে কোথা থেকে পাই? পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড থেকে আমরা আসলে গ্যাসটা পাই। ওদের ওই জায়গায় বিল্ডিং আছে, ওদের ইনফ্রাস্ট্রাকচার আছে, ওই জায়গায় আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে বড় বড় গ্যাস পাইপ দিয়ে গ্যাস ক্ষেত্র থেকে গ্যাসটা আসে। এখন গ্যাসটা আসার সময় আমরা সাধারণত যে প্রেশারটা পাই সেটা হলো এখন 155 থেকে 160 PSI। এখন এই প্রেশারটা আমাদের আবার সাফিসিয়েন্ট না আমাদের গ্যাস টারবাইনটাকে বা স্টিম টারবাইনটাকে চালানোর জন্যে। এখন এই যখন কম্বাসন ইউনিটে যাবে তখন জিনিসটা আসলে আমাদের প্রেশার প্রয়োজন হয় গ্যাসের প্রায় 22 বার। এই কারণে এই জিনিসটাকে আমরা গ্যাস বুস্টারে পাঠাই। গ্যাস বুস্টারে পাঠানোর আগে আমরা ফিল্টার করি। ফিল্টারেশন ইউনিট আছে বড় বড়। আমরা ওখানে যারা গেছিলাম তারা দেখছিলাম যে হলুদ কালারের এরকম 2টা ফিল্টার ইউনিট আছে। এর ভিতরে সেপারেটর থাকে। সেপারেটরে কি হয়, সেপারেটরে অন্যান্য পার্টিকেল যেগুলো থাকে সেইগুলা রিমুভ হয়ে শুধু গ্যাসটাই যায়। এখন গ্যাস বুস্টারে আসার পরে জিনিসটা আসলে হয়টা কি, এই যে এখানে আমরা যদি একটু খেয়াল করি, এই জায়গায় বড় একটা মোটা পাইপ দেখতে পাচ্ছি আর একটা ছোটো পাইপ দেখতে পাচ্ছি। এই বড় মোটা পাইপটা, এটা যেহেতু লো প্রেশারে আসে গ্যাসটা, সেটা মোটা পাইপ দিয়ে যায়, এটা হলো লো প্রেশারের জন্য ইনপুট পাইপ। আর যেটা ছোটো পাইপ দেখতে পাচ্ছি এটা হলো আউটপুট পাইপ। এখন এই গ্যাস বুস্টারের ভিতরে যাওয়ার পরে এইখানে আমাদের হয় কি, গ্যাসটা কম্প্রেস করে এর চাপটাকে বাড়ানো হয়। এই যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কম্প্রেসারটা যেহেতু অনেক বড়, এই জায়গায় আমরা একটা এই যে নীল কালার একটা মোটর দেখতে পাচ্ছি, এইটা মোটরটা অনেক বড়। এখন এইটা কম্প্রেস করে গ্যাসের চাপটাকে বাড়িয়ে 21.9 বারে নিয়ে যায়। এখন এই কম্প্রেসার যখন ঘোরার মাধ্যমে যখন এই যে কম্প্রেস করে গ্যাসটা, এখানে অবশ্যই আমাদের কি করা লাগে, এখানে কিন্তু রোটেটিং ইউনিট আছে, সেজন্য বিয়ারিং আছে। এই জায়গাগুলোকে আমাদের ঘর্ষণ একটু কমানোর জন্য সবসময় লুব্রিকেন্ট ব্যবহার করা হয়, লুব অয়েল। এই লুব অয়েলটাকে আমরা সার্কুলেট করি, এইটাকেও আবার কুল করা লাগে। এইটাকে আবার কুল করার জন্য আমাদের এয়ারের প্রয়োজন হয়। এখন এয়ারটা আবার আমাদের ওখানে বড় বড় এরকম 2টা ফ্যান আছে,
ফ্যান দিয়ে ইনটেক করে এয়ারটাকে সার্কুলেট করা হয়, ফলে এইগুলো ঠান্ডা হয়। আবার এই মোটরটাও যেহেতু গরম হয়, মোটরটাকেও ঠান্ডা রাখে বাইরের এনভায়রনমেন্টাল এয়ারটা নিয়ে। এখন আরেকটা জিনিস আছে সিলিং ইউনিট। সিলিং ইউনিটটা আসলে কী করে, আমরা যখন এই যে গ্যাসটাকে কম্প্রেস করি, কম্প্রেস করার সময় অনেক সময় হয় কি আমাদের কিছু লিকেজ থাকে। লিকেজ থাকার কারণে আমরা যদি এফিসিয়েন্ট গ্যাসটা না পাই, সেই জন্যে ওইটাকে রিকভার করার জন্য এই সিলিং ইউনিট থেকে গ্যাসটাকে আবার ফিডব্যাকের মতো ইনপুট দেওয়া হয়। সেই জন্যে এখানে মোটামুটি চাপটা সবসময় মেনটেন থাকে। এরপরে এই একই সময়ে প্যারালালি আমাদের ঘটে কি এয়ার ইনটেক হয়। এয়ারটাকেও আমরা কিন্তু ইনটেক করি। এয়ার যেই জায়গাগুলায় আছে সেই জায়গার কালার হলো গ্রিন। এয়ার যেই জায়গাগুলায় আছে সেই জায়গায় এয়ার হলো গ্রিন। এখন এই জায়গায় এয়ারটাকে ইনটেক নেওয়া হয়। এখন এয়ার ইনটেকটা কী করে হয়, এটা বোঝার জন্য আমাদের কি একটু পরের স্লাইডে যাইতে হবে। পরের স্লাইডে আমরা যদি একটু দেখি, এই যে কম্বাশন ইউনিট আর এর আগে এই যে সবুজ অংশটা, এই মাঝখানের এই অংশটা ওই জায়গায় হলো কম্প্রেসার। এই কম্প্রেসার এয়ারটাকে কম্প্রেস করে চাপ বৃদ্ধি করে, এই দিকে লো প্রেশার আর এই দিকে প্রেশারটা ইনক্রিজ হচ্ছে। এখন এই দিকে যখন প্রেশারটা ইনক্রিজ হয়ে যায়, এই জায়গায় একটা ভ্যাকিউম ক্রিয়েট হয়। এই ভ্যাকিউমের কারণে, যেহেতু ভ্যাকিউম ক্রিয়েট হওয়া মানে ওখানে একদম প্রেশার প্রায় জিরো। এখন এই দিক থেকে আমাদের তখন হবে কি ইনভায়রনমেন্টাল প্রেশার যেহেতু কেটিএম, এই প্রেশারটার কারণে, এই প্রেশারের ডিফারেন্স থাকার কারণে ইনভায়রনমেন্ট থেকে আমাদের এয়ারটা এই সবুজ কালারের ওই যে বক্স দিয়ে ইনটেক হয়। এখন ইনটেক যখন হয়, ইনটেক হওয়ার সময় আমাদের ওখানে তিন ধরনের ফিল্টারিং কাজ করে। এই জায়গায় লেখা আছে কুলিং, প্রি অ্যান্ড ফাইন ফিল্টারেশন। কুলিং ইউনিটটাই ওখানে ছোটো এরকম নেট লাগানো আছে। এখন এই নেটের ভিতর দিয়ে যখন এয়ারটা পাস করে, তখন হয় কি যে যদি কোনো ডাস্ট পার্টিকেল থাকে, তখন এই জায়গাগুলায় এইগুলো জমা হয়ে জিনিসটা আস্তে আস্তে একটা বড় কণায় পরিণত হয়। পরিণত হওয়ার পরে অভিকর্ষ ত্বরণের কারণে ওইটা আবার নিচে পড়ে যায়। এইভাবে বড় কণাগুলো সেপারেট হয়ে যায়। তারপরে প্রি ফিল্টারেশনে ওর চেয়ে ছোটো যে কণাগুলা, ওইগুলো ওখানে ফিল্টার হয়। আর ফাইন ফিল্টারেশনে ওখানে সবচেয়ে ক্ষুদ্র কণাগুলা ওই জায়গায় আটকায় যায় এবং পিওর এয়ারটা ওই জায়গায় ইনটেক হয়। এখন এই যে এয়ার ইনটেক হওয়ার পরে আমাদের এই যে এয়ারটা এখান দিয়ে কম্প্রেসারের এখানে গেল। এখন কম্প্রেসার থেকে এর কানেকশন দেওয়া আছে কম্বাশন ইউনিট। এর পাশে এইখানে একটা কম্বাশন ইউনিট আছে, ওই জায়গায় একটা আছে, দুইটা। এখন ওই যে আমাদের গ্যাসটা ফিল্টার করে আসছিল, গ্যাসটা আবার এই যে এই দিক দিয়ে আমাদের এইখানে আসে। এই জায়গায় দুইটা পাম্প দেখতে পাচ্ছি, একটা হলো ইনজেকশন পাম্প, এইটা হলো ইনজেকশন পাম্প, আর এই যে সবুজ কালারের এটা হলো ডিনক্স ওয়াটার পাম্প। এখন ইনজেকশন পাম্প দিয়ে আমাদের যে গ্যাসটাকে আমরা ইনজেক্ট করি কম্বাশন ইউনিটে। আর ডিনক্স ওয়াটার পাম্পের কাজ একটু পরে বলতেছি। এখন এই যে আমরা যে ইনজেকশন পাম্পের মাধ্যমে ইনজেক্ট করি, এইখানে আবার দুইটা মোড আছে। একটা মোড হইল প্রিমিক্স, আর একটা হলো ডিফিউশন। প্রিমিক্সে ফুয়েল বলতে আমাদের যে গ্যাসটা আর এয়ারটা কম্বাশন ইউনিটে ঢোকার আগে মিক্স হয়, আর ডিফিউশনে কম্বাশন ইউনিটে ঢোকার পরে মিক্স হয়। এখন ডিনক্স ওয়াটার পাম্প আমরা সবাই জানি, নক্স জিনিসটা কি, নাইট্রোজেনের অক্সাইড গুলা হলো নক্স, নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এইগুলা। এখন এইগুলাকে কমানোর জন্য আমরা সাধারণত জানি প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হইলে এই নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করতে পারে। নাইট্রোজেন অক্সাইড তৈরি হয়। এরপরে আরও এর সাথে আরও নাইট্রোজেন অক্সাইড এইগুলা বিক্রিয়া করে নক্সগুলো তৈরি হয়, এগুলো আমরা জানি। এখন আমাদের যে গ্যাসের ভিতরে 96% মিথেন থাকে, 96% মিথেন থাকে, আর বাকি যে 4% অন্যান্য গ্যাস থাকে। তখন ওই জায়গা থেকে আমাদের নক্স তৈরি হইতে পারে, সক্স তৈরি হইতে পারে। এইগুলো হলো পরিবেশের জন্য মোটামুটি ক্ষতিকর। এইগুলো যেন তৈরি না হয় সেই জন্যে ওই জায়গায় আমরা কি করি, এই ডিনক্স ওয়াটার পাম্প দিয়ে ওখানে পানি স্প্রে করার ফলে ওই জায়গায় হয় কি তাপমাত্রা একটু কমে যায়। তাপমাত্রা যেহেতু কমে যায়, সেহেতু এই বিক্রিয়াটা আর সাধারণত ঘটতে পারে না, সেই কারণে এইগুলোর উৎপাদন হ্রাস পায়। এই কারণে ওখানে ডিনক্স ওয়াটার পাম্প। এখন ওই যে প্রিমিক্স আর এটা বললাম ডিফিউশন, প্রিমিক্সটা এফিসিয়েন্সি ভালো, প্রিমিক্সের এফিসিয়েন্সি ভালো, কিন্তু এখানে প্রেশার বেশি থাকা লাগে, চাপ বেশি থাকা লাগে। আর যেটা ডিফিউশন ওখানে চাপ একটু কম থাকলেও হয়। এখন প্রিমিক্সের ফ্লেমটা আবার স্টেবল না, কিন্তু ডিফিউশনের ফ্লেমটা আবার স্টেবল।
এখন যদি কখনো চাপ কমে যায়, চাপ কমে গেলে অটোমেটিকলি প্রিমিক্স থেকে ডিফিউশনে এটা শিফট করে। আবার যদি চাপ অতিরিক্ত কমে যায় এটা তখন শাটডাউনের পর্যায়ে চলে যায়, এটা তখন আর দেখা গেল কম্বাসন ইউনিট বা কোনো জেনারেটরই কাজ টাজ করে না। এখন কম্বাসন ইউনিটের ভিতরে যে হয়টা কি, কম্বাসন ইউনিটের ভিতরে যে ফুয়েলটা বার্ন হয়, কম্বাসন ইউনিটের ভিতরে যখন গেল এই ফুয়েলটা মানে আমাদের গ্যাসটা আর এয়ারটা দেওয়ার পর এটা বার্ন হয়। আমরা যদি সাধারণ বিক্রিয়াও একটু দেখি, যে মিথেন এর সাথে অক্সিজেনের বিক্রিয়া করে আমরা কি পাই, কার্বন ডাইঅক্সাইড প্লাস হিট, কার্বন ডাইঅক্সাইড আর হিট পাই আমরা এই জায়গায়। এর সাথে পানিও তৈরি হয় কিছুটা, পানি, কার্বন ডাইঅক্সাইড, পানি আর হিট প্রডিউস হয়। এখন এই যে এই জিনিসটাকে আমরা বলতেছি ফ্লু গ্যাস। এই ফ্লু গ্যাসের যে ফ্লেমটা এই জায়গায় তো পুড়বে, এই যে পুড়ার পরে এই যে এই জায়গা দিয়ে এটা পাস করে, এই জায়গা দিয়ে দেখতে পাচ্ছেন কি না, এই জায়গাটায় আমি একটু বড় করে দেখাই, এই জায়গা দিয়ে ফ্লু গ্যাসটা তখন পাস করে। এখন ফ্লু গ্যাসটা পাস করে এই যে কম্প্রেসার ইউনিট, এই জায়গাটায় দেখলাম কম্প্রেসার ইউনিট, এখানে আমাদের স্টেপ আছে 16টা, কম্প্রেসার ইউনিটে স্টেপ আছে 16টা, আর এই জায়গায় স্টেপ আছে 4টা, টোটাল 20টা। এখন এই টারবাইনে এখানে 4টা স্টেপ আছে, এই টারবাইনে এখানে ঘোরার ফলে এই একই শ্যাফটের মাধ্যমে এই দিকে কম্প্রেসারটা কানেক্টেড, এই টারবাইন ঘুরলে কম্প্রেসারটা ঘুরে। আর এর পিছনে আরেকটা জায়গা আছে, যেই জায়গায় লাল কালারের একটা বড় জেনারেটর আছে, ওইটাও এর সাথে সলিড কাপল্ড, এইটাও তখন ঘুরে, এই জায়গায়ও তখন এই জেনারেটরটা ঘুরে। জেনারেটরটা ঘুরলে তখন আমরা এসি আউটপুট পাই। এসি আউটপুট পাওয়ার জন্য এর ভিতরে আমরা আবার এই কয়েলের ভিতরে ডিসি একটা ইনপুট দিই। ডিসি ইনপুট দেওয়ার ফলে ওর ভিতরে আমরা কন্ডাক্টরের ভিতরে আমরা যদি কোনো কারেন্ট প্রবাহিত করি তাহলে ওর আশেপাশে ফ্লাক্স তৈরি হবে। এখন ফ্লাক্স তৈরি, ওইটাকে যখন আমরা রোটেট করব, রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে। এর ফলে আরেকটা কন্ডাক্টরের ভিতরে যদি আশেপাশে এটা কে করা হয়, ওইটাও তখন ওর ভিতরে ফ্লাক্স অনুভব করবে। ফ্লাক্স অনুভব করলে তখন আমরা ওই যে জানি d∅/dt, এই কারণে ফ্লাক্স যেহেতু বাড়বে ভি সমানুপাতিক, এখন ফ্লাক্স যেহেতু বাড়বে কমবে, একবার এইদিকে ঘুরবে একবার ওইদিকে ঘুরবে, এই কারণে আমরা একটা ভোল্টেজ ইনডিউস পাবো, যেইটা একবার সর্বোচ্চ পজিটিভ পিকে যাবে, একবার নেগেটিভ পিকে যাবে। এই কারণে আমরা একটা এসি আউটপুট পাবো এই জায়গায়। এখন এই জায়গা দিয়ে এটা তো গেল এইদিকে, এর পরের যেটা সেটা আমরা একটু দেখি। আচ্ছা, এই জায়গায় একটু আরও ভালো করে দেখানো আছে, এইটা হলো কম্বাসন চেম্বার, এর আগে যেটা এই যে সবুজ কালারের এইটা হলো কম্প্রেসার, আর এইটা হলো টারবাইন। এখন এই জায়গায় দুইটা পাম্প আমরা দেখছিলাম, এটা ইনজেকশন পাম্প আর এইটা ডিনক্স ওয়াটার পাম্প। এইরকম ইনজেকশন পাম্প আরও একটা আছে, ওইটা ডিজেলের জন্য। এখন ওই জায়গা থেকে যখন বের হয় বাইরে এইরকম একটা পার্ট আছে, এই পার্টে এইটা যখন ফ্লো হয়, এই যে ওই রুম থেকে বের হয়ে ফ্লু গ্যাসটা এইদিকে আসার পরে এই জায়গায় দুইটা স্ট্যাক আছে, একটা এই স্ট্যাকটা আর একটা এই স্ট্যাক। এই স্ট্যাকটা হলো বাইপাস স্ট্যাক, আর এইটা তো আলটিমেটলি এই স্ট্যাকটা দিয়ে সব এই গ্যাসগুলো বের হয়ে যাবে। এখন এই যে মাঝখানে এই একটা জিনিস দেখতে পাচ্ছি, এইটা হইলো আমাদের ডিফিউজারের। আর এর আগেও আমাদের এখানে বেশ কিছু কাজ টাজ হয়, এই জায়গায় ভেলোসিটি কমে, এই জায়গাটায় ভেলোসিটি কমে, এবং আমাদের এই জায়গা দিয়ে যখন এই জায়গা দিয়ে পাস করে তখন ভেলোসিটি কমে, প্রেশার বাড়ে। এখন পরে আমরা যদি এই জিনিসটাকে ব্যবহার করতে না চাই, এই যে ফ্লু গ্যাসটাকে যদি ব্যবহার করতে না চাই, এই জায়গায় আমরা ইচ্ছা করলে এই জায়গাটায় আমাদের ড্যাম্পার আছে, এই জায়গাটাকে আমরা বলি ড্যাম্পার। এই ড্যাম্পারে এই জায়গায় গেট আছে, এই গেটটা যদি ক্লোজ থাকে তাহলে ফ্লু গ্যাসটা এইদিকে পাস করবে, আর এইটাকে যদি আমরা ক্লোজ করে এইদিকে নিয়ে এসে এইখানে লাগাই দিই তাহলে গ্যাসটা এইদিকে পাস করবে। আমরা যদি কখনো গ্যাস টারবাইনের পরে স্টিম টারবাইনটা না চালাইতে চাই তাহলে এইদিকে বাইপাস স্ট্যাক দিয়ে এটা বের করে দেবো। এখন যেহেতু আমরা এটা ব্যবহার করতে চাই তাহলে জিনিসটা কীরকম থাকবে, জিনিসটা এইদিকে ক্লোজ থাকবে আর এইদিকে ওপেন থাকবে, সেই যে এই দিক দিয়ে যাবে। আর এই জায়গাটায় আমাদের ডিফিউজারে এই জায়গায় চাপ কমে, এই ভেলোসিটি কমে স্পিডটা বাড়বে। স্পিডটা বাড়ার পরে আমাদের এই জায়গায় যে এই অংশটা দেখতে পাচ্ছি, এইখানে এইটা হলো আমাদের HRSG হিট রিকভারি স্টিম জেনারেটর। এর ভিতরে
আমরা নিচ দিয়ে পাইপ আছে, এখানে দুইটা ট্যাঙ্ক আছে, এখানে দুইটা ট্যাঙ্ক আছে, এই দুইটা ট্যাঙ্কের ওখান দিয়ে আমাদের একটা হলো লো প্রেশার ট্যাঙ্ক আর একটা হাই প্রেশার ট্যাঙ্ক। এখন লো প্রেশার ট্যাঙ্ক আর হাই প্রেশার ট্যাঙ্ক কেন? লো প্রেশার, হ্যালো জাহিদ, হ্যাঁ বল। আমি তো ওই ক্লাসটা রেকর্ড করছিলাম, ফোনে তো অডিও রেকর্ড হচ্ছিল, তুই তো ফোন দিয়ে তো অডিও রেকর্ডটা আমার মাঠে মারা গেল রে। ওই যে সেই স্লাইডটার উপরে ক্লাস রেকর্ড করছিলাম, সেটা এখন তো ফোনে রেকর্ড করছিলাম আওয়াজটা, ফোনটা তো কল দিয়ে ইয়ে হলো। বল কি বলবি, কি করছিস তুই? হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে আসছি আমি, কিন্তু স্লিপটা এখনো জমা দিইনি। না না, আজকেই দিতে হবে, আজকেই দিতে হবে, আজকে লাস্ট ডেট। যে ওইটা, ওই টাকাটা জমা দিয়ে ক্লাস যখন হবে তখন রোকনের হাতে স্লিপটা দিয়ে দিলেই হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যেখানে আমরা ছিলাম বিষয়টা, যে এই জায়গাটায় দুইটা ট্যাঙ্ক আছে, একটা লো প্রেশার ট্যাঙ্ক আর একটা হাই প্রেশার ট্যাঙ্ক। এখানে লো প্রেশার ট্যাঙ্কের ভিতর দিয়ে লো প্রেশারের স্টিম তৈরি হবে, আর হাই প্রেশারের ভিতর দিয়ে হাই প্রেশারের স্টিম তৈরি হবে। এখন যেটা লো প্রেশার ট্যাঙ্ক, সেইখানে সেই ট্যাঙ্কটা সাইজে বড়, আর যেটা হাই প্রেশার ট্যাঙ্ক সেটা সাইজে ছোট। এখন লো প্রেশার ট্যাঙ্কের ভিতর দিয়ে এই দিকে আমরা ওয়াটার পাঠাবো। এই যে এই জায়গাটায় একদম লাস্টের যে জায়গাটা, এটাকে বলি ইকোনমাইজার। ইকোনমাইজারে এখান দিয়ে যখন লো প্রেশার ট্যাঙ্কের ভিতরে আমরা ওয়াটারটা পাঠাবো, তখন এটা একটু একটু হিট হবে, এটাকে আমরা বলতেছি প্রিহিটার। প্রিহিট হবে ওয়াটারটা, হিট হওয়ার পরে এই যে এই জায়গা দিয়ে ওয়াটার আসবে, ওয়াটার এখান থেকে হিটটা অ্যাবজর্ব করে আবার ট্যাঙ্কের ভিতরে যাবে। এখন ট্যাঙ্কের ভিতরে যাওয়ার পরে এই জায়গায় তো ওয়াটারও থাকবে, আবার গ্যাসও থাকবে, মানে স্টিমটাও থাকবে। স্টিম আমরা দেখছি পানি যখন গরম করি উপরে হাত দিলে আমাদের হাতটা ভিজে যায়। এখন ওর ভিতরে কিন্তু ছোটো ছোটো ওয়াটার পার্টিকেল থাকে, ওয়াটার পার্টিকেলটাকে রিমুভ করার জন্য এইটাকে আমরা আবার এই দিক দিয়ে আবার একবার পাস করাই, সুপার হিট করি। সুপার হিট করার ফলে এরকে বয়েলিং টেম্পারেচারতে অনেক বেশি টেম্পারেচার ভিতর দিয়ে পাস করাইলে ওটা সুপার হিট হয়, এবং ওর ভিতরে তো তখন আর কোনো ওয়াটার পার্টিকেল থাকবে না, ওইটা তখন আমাদের স্টিম জেনারেটরের স্টিম স্টিম টারবাইনের ভিতরে এটা পাস করি। এটা যে স্টিম টারবাইনের দুইটা অংশ আছে, একটা হাই প্রেশার আর একটা লো প্রেশার। লো প্রেশারের অংশ দিয়ে এখানে পাস করি, আর যেটা হাই প্রেশার ওইটাকেও আমরা এই দিক দিয়ে পাঠাই, পাঠানোর পরে ওইটাকে ট্যাঙ্কের ভিতর দিয়ে আসে, এসে স্টিম তৈরি হয়, আবার আমরা ওইটাকে আরেকবার বের করে সুপার হিট করি, সুপার হিট করে ওইটা আমরা আবার ইনপুট দিই কোথায়, লো প্রেশারে। এই লো প্রেশার বলছি হাই প্রেশারে। এখন হাই প্রেশারে এখানে স্টেপ আছে 14টা আর এখানে আছে 6টা। এখন হাই প্রেশারে, আর এখান থেকে স্টিমটা আবার আউটপুট বের হয় এক জায়গা থেকে, তখন হাই প্রেশারের স্টিমটা এই দিক দিয়ে এই টারবাইনটাকে ঘুরায় ঘুরায় অবশ্যই এটা লো প্রেশারে চলে যাবে, তারপরে এই লো প্রেশারে এখান থেকে একবারে জিনিসটা রিমুভ হয়ে এই জায়গায় আসবে। এইটা আবার আমরা পাস করি, এই স্টিমটাকে পাস করি আমরা আবার কনডেন্সারের ভিতর দিয়ে। এই ভিতরে এরকম কনডেন্সার আছে, কনডেন্সারের ভিতর দিয়ে এখানে ট্যাঙ্কে আমরা এই স্টিমটা ওয়াটারটাকে আমরা আবার জমা রাখি। আর এই ওয়াটারটাকে কুল করে আমাদের আবার এনভায়রনমেন্টাল ওয়াটার, বড় বড় টাওয়ার আছে, টাওয়ারে ফ্যান লাগানো আছে, কুলিং ফ্যান, ওই জায়গা দিয়ে আমাদের এটা কুল হয়। আর এই ওয়াটারটাকেই আমরা আবার এই জায়গা দিয়ে সার্কুলেট করি, এখান থেকে আমরা আবার লো লো প্রেশার ট্যাঙ্কে বা লো প্রেশার ড্রামে, হাই প্রেশার ড্রামে আবার এই ওয়াটারটাই আমরা সাপ্লাই করি, এটাকে পরিবেশে উন্মুক্ত করি না। এখন যদি কিছু লিকেজ টিকেজ হয় সেজন্য আমরা আবার আলাদা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে পানি নিয়ে একই সাথে এটা প্রবাহিত হয়, যাতে প্রেশারটা ঠিক থাকে। এখন এইটা আবার আমাদের চলে যায় স্টিম টারবাইন অ্যান্ড জেনারেটরে। এখন এই যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই যে এইটা হলো স্টিম টারবাইন। এই স্টিম টারবাইনের এখানে লো প্রেশার ইউনিট আছে, হাই প্রেশার ইউনিট আছে, ওখানে ইনপুট যায়, ইনপুট যেয়ে আমাদের স্টিম টারবাইনটা ঘোরে। স্টিম টারবাইনের সাথে এই যে এখানে আমাদের আবার জেনারেটর রুমটা আছে, এই জেনারেটর রুমে জেনারেটর লাগানো আছে, জেনারেটরটা ঘুরে, জেনারেটর ঘোরার ফলে আমাদের এখানে কারেন্ট উৎপন্ন হয়। এখন স্টিম জেনারেটর 10.5 কিলোভোল্ট উৎপন্ন হয়, আর যেটা আমাদের গ্যাস টারবাইন জেনারেটর থেকে, ওইখান থেকে আমাদের তৈরি হয় 15.7 কিলোভোল্ট। এইগুলাকে আমরা আবার স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে 230 কেভি করি, 230 কিলোভোল্টে নিয়ে যাই। 230 কিলোভোল্টের সাথে আমাদের আবার সিঙ্ক্রোনাইজার লাগানো আছে, সিঙ্ক্রোনাইজার দিয়ে এটা সিঙ্ক করে, মানে
ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সিটা ঠিকঠাক করে আমাদের ইন্টারনাল বাস বারে এইটা কানেক্ট হয়। ইন্টারনাল বাস বারের সাথে আবার আমাদের একটা সিঙ্ক্রোনাইজার লাগানো আছে যেটা ন্যাশনাল গ্রিডের সাথে কানেক্টেড। ওইটা আবার সিঙ্ক হয়ে ওইটা ওখানে ন্যাশনাল গ্রিডে তখন সাপ্লাই যায়। এই যে আমাদের এখানে ট্রান্সফরমারগুলো দেখতে পাচ্ছি, স্টেপ আপ ট্রান্সফরমার। এখন এর সাথে আরও ছোটো ছোটো অক্সিলারি ট্রান্সফরমার আছে। ওই যে আমরা একটা ডিসি ইনপুট দিই, ওইটার জন্যে আমাদের কারেন্ট লাগে, ওইটা ওখান থেকে রেকটিফায়ার স্টেশন থেকে ওইদিকে সাপ্লাই যায়। আরও আমাদের বিভিন্ন মেশিনারিজ চালানোর জন্য, আমাদের নিজেদের প্রয়োজনে টিভি, ফ্রিজ, এসি, বিভিন্ন ক্যামেরা ট্যামেরা, মনিটর এইসব চালানোর জন্য তো কারেন্ট লাগে, ওইগুলো এখান থেকে আসে। তারপরে এখন ওই যে ওয়াটার কুল হয়, ওয়াটার কুলের জন্য এরকম বড় বড় আমাদের পাম্প আছে, ওয়াটারটাকে সার্কুলেট করে। এখন বড় পাম্প, আর এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা পাম্প আছে। একটা এই বড় পাম্প, এই যে হাইলাইট করি, এইটা একটা বড় পাম্প, আর এইখানে একটা ছোট পাম্প আছে। এই বড় পাম্প আর ছোট পাম্প দুইটা হলো পাম্প। দুইটা কেন পাম্প আসলে দুইটা? তার কারণ হলো এই যখন আমাদের শুধু গ্যাস টারবাইন চলবে, গ্যাস টারবাইনের জন্য তো অত আমাদের কুলারের দরকার পড়ে না, তখন আমরা এই ছোট পাম্পটা চালাই। আর যখন আমাদের গ্যাস টারবাইন চলে, স্টিম টারবাইন চলে, সব চলে, তখন আমাদের অনেক ওয়াটার সার্কুলেশনের প্রয়োজন হয়, তখন আমরা বড় পাম্পটা চালাই। এই পাম্পটা এরকম বড়, এই মোটরটা অনেক বড়, এবং প্রত্যেকটা ইউনিটের জন্য 3টা করে এরকম পাম্প আছে, 3টা করে বড় পাম্প, 3টা করে ছোট পাম্প আছে। এখন এই যে ওয়াটার সার্কুলেশন পাম্প, এখন এইগুলা আছে। তারপরে ওয়াটারটা কুল হয় কীভাবে? এরকম বড় বড় টাওয়ারের ওখান দিয়ে পানিটাকে আমরা ঝর্ণার মতো ফ্লো করাই, এবং বাতাস ফ্লো করাই ফ্যান দিয়ে। ফলে এই বাতাসের এখান থেকে ছোটো ছোটো পার্টিকেলগুলো উপরে উড়ে যায়, এখান থেকে ইভাপোরেট হয়। ইভাপোরেট হওয়ার সময় কি হয়? ইভাপোরেট হওয়ার সময় এই পানির সারফেস থেকেই ওরা ওই লেটেন্ট হিটটা নেয়, ফলে এই হিটটা কমে যায়, টেম্পারেচারটা কুল হয়ে যায়। আচ্ছা, আর অয়েল রিজার্ভ থাকে, অয়েল রিজার্ভ থাকে, বড় বড় ট্যাঙ্ক আছে, বড় বড় ট্যাঙ্কে আমাদের অয়েল আসে, রিজার্ভ থাকে, প্রায় 2.5 কোটি লিটার তেল আমরা রাখতে পারি। আর সাধারণত 3 দিনের ফুয়েল বা তেল আমাদের ওখানে রিজার্ভ রাখে। এখন এইটা রিজার্ভ রাখে প্রায় প্রতিদিন প্রায় 11 লক্ষ কিলোমিটার 11 লক্ষ লিটার আমাদের লাগে। এখন 3 দিনের এরকম মজুদ থাকে সবসময়। এইটা আবার ইনবিল্ট ফিল্টার আছে পাম্পের ওখানে, ফিল্টার করে তেলগুলো ওখানে যায়, ওখান থেকে ছোটো ছোটো ট্যাঙ্কে এখানে নিয়ে আসে। এখন এইগুলো আবার আমরা সার্কুলেট করার জন্য এখানে পাম্প আছে, একটা ফরওয়ার্ডিং পাম্প আর একটা সাপ্লাই পাম্প। সাপ্লাই পাম্প দিয়ে হয় কি? সাপ্লাই পাম্প দিয়ে বিভিন্ন ট্যাঙ্ক থেকে, এক ট্যাঙ্ক থেকে আরেক ট্যাঙ্ক, এক ইউনিটের ট্যাঙ্ক থেকে আরেক ইউনিটের ট্যাঙ্ক, এই সাপ্লাই পাম্প দিয়ে আমরা কী করি? তেলটাকে ট্রান্সফার করি। আর যেটা ফরওয়ার্ডিং পাম্প আমাদের কোথায় পাঠায়? ওই যে আমরা দেখছিলাম ইঞ্জেকশন পাম্পের আগ পর্যন্ত ফরওয়ার্ডিং পাম্পটা ওকে ওই জায়গায় পাঠায় দেয় ডিজেল। এই ডিজেল দিয়ে যখন চলে, সেইটা আগে আমরা বলি হাই স্পিড ডিজেল বা এসএসডি। হাই স্পিড মেশিনের মধ্য দিয়ে যেহেতু একটা ডিজেল বার্ন করা হবে, সেই জন্য এইটাকে আমরা বলি হাই স্পিড ডিজেল। এরপরে আমরা কন্ট্রোল সেন্টারে দেখছিলাম, কন্ট্রোল সেন্টারে এখানে এই যে সব জিনিসটা এরকম ছড়ায় ছিটায় আছে, ছড়ায় ছিটায় জিনিসগুলো আমরা এই যে মনিটরের মাধ্যমে দেখতেছি। এই জিনিসটা হলো স্ক্যাডা একটা সফটওয়্যার, ওই সফটওয়্যার দিয়ে আমরা এটা নিয়ে আসি। আর উপরে এই যে দেখা যাচ্ছে, এই দিকে ছিল ইউনিট 3, আর আমাদের ইউনিট 2 ইউনিটগুলো এইদিকে। ওদের একটা মনিটর নষ্টও ছিল, আমাদের যেহেতু ভালো। আর নিচে এখানে দেখবো যে 5-6টা মনিটর ছিল, ওই 6টা মনিটরে 6 জন কাজ করে। এইগুলা এখানে আর কি ফিডব্যাক নাই। একটা স্টিম টারবাইন, একটা গ্যাস টারবাইনের সব কিছু জেনারেটর টেনারেটর এখানে দেখা যায়। এখানে যেরকম দেখা যাচ্ছে এম ভারের ভ্যালুগুলা, মেগাওয়াটের ভ্যালুগুলা, স্টিম টেম্পারেচার, ফ্রিকোয়েন্সি 50 হার্জ, স্টিম প্রেশার কতটুকু আছে, এইগুলা দেখি আমরা এইগুলা। আর ডিসিএস, এটা আসলে সফটওয়্যার এক এক কোম্পানির এক এক রকম, এটা স্যার বলছিল ক্লাসে, একটু সবাই জানিস। আর এই যে ওভারভিউ, এই ওভারভিউর উপর একটা ক্লাস আমি ইউটিউবে আপলোড দিয়ে রাখছি, ওইটা একটু দেখিস। আর এই যে সোলার পাওয়ার প্লান্ট, ওই যে 16টা 20টাকে একটা হিসাব নিকাশ করে আমাদেরকে বলছিল, 16টা করে এরকম লাইন আসে, ওর ভিতরে 20টা করে এরকম 20টা করে আমাদের আছে, 20টা করে আমাদের সোলার সেল আছে, বলতে ওই যে সোলারের ছোটো ছোটো যে প্যানেলগুলা এরকম 20টা করে আসে, 16টা করে আসে, একটা কম্বাইন্ড বক্সে যায়, ওখানে আবার ইনভার্টার দিয়ে ডিসি থেকে এসি করে। এই জায়গায় আমরা দেখা যায় 415 ভোল্টের মতো পাই, 415 ভোল্ট, শুধু 415 ভোল্টের মতো পাই ওই জায়গায়। ওইটাকে আমরা আবার স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে এইরকম 3টা আসে, 3টাকে আমরা আবার কম্বাইন করার পরে এই ইনভার্টার দিয়ে আমরা এই ডিসি থেকে এসি করি। এসি করার পরে ওইটা 33 কেভিতে
স্টেপ আপ করা হয়, স্টেপ আপ করার পরে 33 কেবি গ্রিডের সাথে ওইটা যুক্ত হয়ে ওইটা তখন সাপ্লাই হয়ে যায়। এইটুকুই খালি প্রেজেন্টেশনের উপরে স্লাইড।